ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা চলে এসেছি নতুন ক্লাসে। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গ্র্যাভিটেশন লেসনের শেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আগের ক্লাসে আমরা মুক্তিবেগ সম্পর্কে আলোচনা করেছি। যারা এখনও মুক্তিবেগের ভিডিওটি দেখোনি তারা কিন্তু চ্যানেলে গিয়ে সেই আগের ক্লাসের ভিডিওটি দেখতে পারো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃত্রিম উপগ্রহ। দেখো, উপগ্রহ কি? যেরকমভাবে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারিদিকে আবর্তন করছে, তেমনি গ্রহের চারিদিকে বিভিন্ন মহাকর্ষীয় বস্তু আবর্তন করে চলেছে। তাদেরকেই আমরা বলছি উপগ্রহ। গ্রহের চারিদিকে যে সমস্ত মহাকর্ষীয় বস্তু আবর্তন করে তাদেরকে সোজা কথায় উপগ্রহ বলা হয়। পৃথিবীরও একটি প্রাকৃতিক উপগ্রহ আছে, চাঁদ। এছাড়াও বিভিন্ন ব্যবস্থা, যেমন টেলিযোগাযোগ ব্যবস্থা, আমাদের সম্প্রচার ব্যবস্থা, ওয়েদার বোঝার জন্য প্রভৃতি ব্যবহারের জন্য, প্রভৃতি কাজের জন্য আমরা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে থাকি। এই কৃত্রিম উপগ্রহগুলিও নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে পৃথিবীকে নির্দিষ্টভাবে আবর্তন করে চলেছে। এবার আমাদের আলোচনার বিষয় যে কৃত্রিম উপগ্রহগুলি কী জন্যই বা পৃথিবীর চারিদিকে বা কোনো গ্রহের চারিদিকে আবর্তন করে। দেখো, আমরা এই ক্লাসে গ্র্যাভিটেশন লেসনে একদম প্রথমের দিকে জেনেছি যে পৃথিবী মহাবিশ্বের যে কোনো বস্তুকে কিন্তু একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করতে পারে। শুধু পৃথিবী নয়, যে কোনো ভরের বস্তু বা যে কোনো বস্তু নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করতে পারে। তেমনি পৃথিবীও তার আশেপাশে, তার অভ্যন্তরে কিংবা তার উপরে থাকা যে কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। এই পৃথিবীর এই আকর্ষণ বলের জন্যই পৃথিবীর চারিদিকে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ এবং প্রাকৃতিক উপগ্রহগুলি আবর্তন করে থাকে। তো দেখা যাক যে এই কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ কত হয়। এই যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে আবর্তন করছে, নির্দিষ্ট একটা বেগ নিয়ে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। এই নির্দিষ্ট কক্ষপথে আবর্তন বেগটা কত? ধরে যাক যে একটা পৃথিবী যার ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এবার এই পৃথিবীর চারিদিকে এই উচ্চতায়, এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা উপগ্রহ আবর্তন করছে। সেই উপগ্রহ যে আবর্তন করছে, সেই উপগ্রহের আবর্তন ভর ধরে নিলাম, সেই উপগ্রহের ভর ধরলাম এম। সে কি করছে? ভি বেগ নিয়ে আবর্তন করছে। কেন্দ্র থেকে ওই কক্ষপথটির দূরত্ব হচ্ছে স্মল আর। এবার এই আবর্তনের জন্য প্রয়োজনীয় যে আকর্ষণ বল, সেটা যোগান দেয় কে? প্রয়োজনীয় আকর্ষণ বলটা যোগান দেয় পৃথিবী ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। পৃথিবী ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা কি না? পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং গ্রহের ভর, উপগ্রহের ভর হচ্ছে স্মল এম। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলটা কি হবে না? জি ক্যাপিটাল এম স্মল এম, এবং এদের মধ্যে দূরত্ব, টোটাল দূরত্বটা হচ্ছে স্মল আর, তো স্মল আর স্কোয়ার। এইটা যোগান দিচ্ছে কি না? উপগ্রহ যখন আবর্তন করছে, এই আবর্তনের জন্য বাইরের দিকে একটা অপকেন্দ্র বল প্রযুক্ত হচ্ছে। এইরকমভাবে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু সেই অপকেন্দ্র বল যোগান দিচ্ছে কি না? পৃথিবীর আকর্ষণ বল, এই মহাকর্ষীয় আকর্ষণ বল। তো এটা সমান হচ্ছে কি না? এম ভি স্কোয়ার বাই আর। যেহেতু উপগ্রহটি ভি বেগে আবর্তন করছে, তাই অপকেন্দ্র বলের সমীকরণ অনুযায়ী তার মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমি আমার ভিটাকে বের করতে চাইছি। তো এখানে স্মল এম কাটবে, এখানে একটা স্মল আর কাটলে এখানে দুটোর মধ্যে একটা কেটে গেলে একটা থাকবে। তো কি পাচ্ছি না? ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর, বা ভি সমান হচ্ছে রুট ওভার অফ জি এম বাই স্মল আর। এবার আমরা সবাই জানি, দেখো কি ব্যাপারটা, যদি এই উপগ্রহটা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করতে থাকে, পৃথিবীর খুব নিকটে অবস্থান করতে থাকে, তাহলে কি হবে? দেখো, এই উপগ্রহটা যদি পৃথিবী থেকে দূরে যায় তাহলে বেগের কি পরিবর্তন ঘটবে? পৃথিবীর কাছে এলে বেগের কি পরিবর্তন ঘটবে? এই জি, ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ওটা তো কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল হচ্ছে পৃথিবীর ভর, যেটাও কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টগুলো তুলে দিলে আমাদের কাছে কি আসছে না? ভি সমান, ক্যাপিটাল এবং সমান চিহ্ন তুলে দিলে, আমি প্রপোর্শনাল চিহ্ন নিয়ে এলে ভি প্রপোর্শনাল টু 1/r। অর্থাৎ উপগ্রহের বেগটা পৃথিবী থেকে উপগ্রহের দূরত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে।
ব্যস্তানুপাত মানে দূরত্ব বাড়লে বেগ কমবে, দূরত্ব কমলে বেগ বাড়বে, এইভাবে পরিবর্তিত হচ্ছে। তো এক্ষেত্রে গ্রহটি উপগ্রহটির যত কাছে তার বেগ কী হবে তত বাড়তে থাকবে। অর্থাৎ উপগ্রহের পৃথিবীর খুব নিকটে, পৃথিবীর খুব নিকটে স্মল আর অ্যাপ্রক্সিমেশন ক্যাপিটাল আর হয়ে যায়, অর্থাৎ স্মল আরটা ক্যাপিটাল আরের সমান হয় এবং ভি সমান তখন কি হয়ে যায় জি এম বাই ক্যাপিটাল আরের রুট ওভার। আমি কি করলাম, এই জি এম এখানে নিচে একটা ক্যাপিটাল আর গুণ করে আর স্কোয়ার এবং উপরে একটা আর গুণ করলাম, জি এম বাই আর স্কোয়ার, এটা সমান কি স্মল জি আর রুট ওভার। কেননা আমরা যে অভিকর্ষণ জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, রুট ওভার কোনো থাকবে না এখানে, ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এবার আমরা ভিই মুক্তিবেগ সমান কি জানি, রুট ওভার টু জি আর, টু জি আর এখানে দূরত্ব আর টু জি আর। তো রুট ওভার জি আর সমান কি হবে ভি বাই রুট টু, জায়গায় ভি বাই রুট টু, অর্থাৎ ভি জিরো ইকুয়াল টু হচ্ছে ভি বাই রুট টু। অর্থাৎ পৃথিবীর খুব নিকটে যে সমস্ত উপগ্রহ আবর্তন করছে তাদের বেগ মুক্তিবেগের রুট টু ভাগের মুক্তিবেগের রুট টু দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যাবে তার সমান হবে। অর্থাৎ ভিই অর্থাৎ মুক্তিবেগ এক্সকেপ ভেলোসিটি যখন 11.2 কিমি পার সেকেন্ড বসালে তো আমরা ভি জিরো কত পাবো জানো তো, 7.9 কিমি পার সেকেন্ড। এবার আমরা জানবো উপগ্রহের প্রদক্ষিণ কাল। এই যে পৃথিবী থেকে আর স্মল আর দূরত্বে একটা কক্ষপথে স্মল এম ভরের একটি উপগ্রহ ভি বেগে আবর্তন করছে, এই আবর্তনের জন্য তার কত সময় লাগছে। এই পৃথিবী থেকে যেহেতু উপগ্রহটির দূরত্ব আর, অর্থাৎ সে আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে, এই আবর্তনের জন্য তার কত সময় লাগবে। তার আগে দেখি যে এই আবর্তনের জন্য সে কত দূরত্ব অতিক্রম করছে। দেখো সে ভি বেগে আবর্তন করছে, যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, সে সম্পূর্ণ এক পাক ঘুরলে সে আর ব্যাসার্ধের বৃত্তপথের একবার পরিধি বরাবর একবার আবর্তন করবে। তো একবার পরিধি বরাবর একবার আবর্তন করলে তার অতিক্রম দূরত্ব হবে 2 পাই আর, ব্যাসার্ধ আর হলে পরিধি 2 পাই আরই হবে না। তো এক্ষেত্রে আবর্তনকাল টি সমান অতিক্রান্ত দূরত্ব 2 পাই আর বাই হচ্ছে তার আবর্তন বেগ, প্রদক্ষিণ বেগ ভি। তো ভি মান কি পেয়েছি আমরা না 2 পাই আর, যেহেতু নিচে ভি আছে স্মল আর বাই জিএম, ওই আরটাকে যদি ভেতরে প্রবেশ করাই তাহলে কি হবে 2 পাই বাই আর ভেতরে প্রবেশ করলে আর স্কোয়ার হয়ে যাবে, আর একটা আর ছিল আর কিউব বাই জিএম, হ্যাঁ কিনা। এবার যদি আমরা দেখি যে মানে অভিকর্ষণ স্মল জি সমান কি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এক্ষেত্রে জি ক্যাপিটাল আর স্কোয়ার সমান হচ্ছে জিএম। তো জিএম এর জায়গায় আমি কি বসাতে পারি স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার, তো এখানে বসাও 2 পাই রুট ওভার অফ আর কিউব বাই স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে প্রদক্ষিণ কাল টি। এই প্রদক্ষিণ কাল টি পেয়ে গেলাম আমরা এখানে। এই মানে একটা গ্রহ আবর্তন করতে কত সময় লাগে সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এবার এই উপগ্রহটির আবর্তন করতে তার মধ্যে কত পরিমাণ শক্তি আছে, উপগ্রহের শক্তি। দেখো উপগ্রহের শক্তি, এই যে আমরা মহাকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে পড়েছিলাম, আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি একটা উপগ্রহ আবর্তন করে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি মহাকর্ষীয়
স্থিতিশক্তি ইউ সমান মাইনাস জি এম স্মল এম বাই স্মল আর। যেহেতু স্মল এমটা কি, স্মল এমটা হচ্ছে উপগ্রহের ভর, স্মল আরটা কি, স্মল আরটা হচ্ছে পৃথিবী থেকে উপগ্রহটির দূরত্ব, সে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে বলেই ধরা হচ্ছে। স্যার আমরা তো জানি যে উপগ্রহ একটা উপবৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে স্যার আমরা আর ব্যাসার্ধের বৃত্তপথ ধরছি কেন? না, এর কারণ হচ্ছে এই যে উপবৃত্তাকার পথে সে আবর্তন করে তার মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের পার্থক্যটা খুবই কম, যার জন্য তাকে আমরা মানে আলোচনার সুবিধার্থে, গণনার সুবিধার্থে একটা বৃত্তাকার পথ হিসেবেই ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে স্থিতিশক্তি তোমার হচ্ছে জিএমএম বাই আর। এখানে গতিশক্তি কত হবে? দেখো গতিশক্তি বলতে সে কত বেগে গতি ঘুরছে, না সে ভি বেগে ঘুরছে, তো ভি বেগে আবর্তনের জন্য তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ারের ভি স্কোয়ার কত? না এখানে দেখো ভির মানটা আমরা পেয়েছিলাম, রুট ওভার অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর। এই মানটা যদি আমি ভি স্কোয়ার সমান কি হবে? না জি এম বাই স্মল আর, মানটা বসিয়ে দাও, জি এম বাই স্মল আর। অতএব কি হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। অতএব মোট শক্তি ই সমান কে প্লাস ইউ। কে বলতে এটা হচ্ছে কত? জি এম বাই 2r মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। লসাগু হচ্ছে 2r, লসাগু 2r জি এম মাইনাস 2GMM। তো এক্ষেত্রে বিয়োগ করার পর যে মানটা আমরা পাচ্ছি মাইনাস GMM বাই 2r, অর্থাৎ মোট শক্তি হচ্ছে মাইনাস GMM বাই 2r। এবার মোট শক্তি ই সমান কি হচ্ছে? দেখো ইউ, মোট শক্তি ই সমান 2u, ভুল বলছি, মোট শক্তি ইউ স্থিতিশক্তি সমান হচ্ছে মোট শক্তির দ্বিগুণ হচ্ছে স্থিতিশক্তি। দেখো মোট শক্তিকে 2 দিয়ে গুণ করলে তবেই না জিএমএম বাই আর পাবো, যেহেতু এখানে নিচে 2 আছে। ঠিক আছে, আবার গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ই, অর্থাৎ মোট কাইনেটিক শক্তি, গতিশক্তিটা কি হচ্ছে না তোমার মোট শক্তির ঋণাত্মক। ঠিক আছে, গ্রহের শক্তি সম্পর্কেও জানলাম। এই গ্রহের যে স্থিতিশক্তিটা, এটা কিন্তু আমরা মহাকর্ষীয় স্থিতিশক্তির সমীকরণ থেকে পেয়েছি, জি মাইনাস জিএমএম বাই আর। আরটা হচ্ছে পৃথিবী থেকে ওই উপগ্রহটির দূরত্ব। এবার গতিশক্তি কী হচ্ছে? গতিশক্তি হচ্ছে আমরা বের করেছি এখানে GMM বাই 2r। মোট শক্তি সমান কি? মোট মেকানিক্যাল এনার্জি হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির যোগফল। তো এখানে সমষ্টি বের করতে আমরা কত পেয়েছি? না মাইনাস GMM বাই 2r। মাইনাসটা কেন? না যেহেতু স্থিতিশক্তি এখানে বেশি, স্থিতিশক্তির সামনে ঋণাত্মক হওয়ার কারণেই যোগফলটাও ঋণাত্মক হয়ে গেছে। এক্ষেত্রে স্থিতিশক্তি ইউ সমান কি হচ্ছে? না টোটাল এনার্জির দ্বিগুণ। মোট শক্তি স্থিতিশক্তিটা হচ্ছে টোটাল এনার্জির দ্বিগুণ এবং কাইনেটিক এনার্জি মোট শক্তির ঋণাত্মক হয়। ঠিক আছে, এবার আমরা ভূসমলয় উপগ্রহ সম্পর্কে একটু জেনে নিই। ভূসমলয় উপগ্রহটা কি? না ভূসমলয় উপগ্রহ হচ্ছে না উপগ্রহটিকে পৃথিবী থেকে এমন একটা নির্দিষ্ট উচ্চতায় স্থাপন করা হয় যে উচ্চতায় উপগ্রহটি পৃথিবীকে আবর্তন করতে প্রায় 24 ঘন্টা সময় নেয়। 24 ঘন্টায় সে পৃথিবীকে একবার আবর্তন করে। পৃথিবী থেকে ওই উপগ্রহটিকে দেখলে মনে হবে যেন সে সর্বদাই নিরক্ষীয় রেখার উপর বা নিরক্ষীয় তলে অবস্থান করছে। ঠিক আছে, তো এই জিওস্টেশনারি উপগ্রহে পৃথিবী থেকে উচ্চতা কত কিংবা তার বেগ কত সেটা আমরা জানার চেষ্টা করি। দেখো এই জিওস্টেশনারি উপগ্রহকেও আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় কে? না পৃথিবী এবং উপগ্রহটির মধ্যবর্তী মহাকর্ষীয় আকর্ষণ বল। তো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ভর ক্যাপিটাল এম। পৃথিবী থেকে প্রায় এইচ উচ্চতায়
উপগ্রহটিকে স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে যদি আমি কেন্দ্র থেকে এবং উপগ্রহটির দূরত্ব r ধরি, r সমান হচ্ছে ক্যাপিটাল R প্লাস h। ঠিক আছে, এবার এই আকর্ষণ বল, এই আবর্তনের জন্য প্রয়োজনীয় বলের যোগান দিচ্ছে কে না মহাকর্ষীয় আকর্ষণ বল। এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা কি হচ্ছে না এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। অর্থাৎ এই যে উপগ্রহটা স্থাপন করা হয়েছে সেই উপগ্রহটির ভর হচ্ছে স্মল এম, উপগ্রহটির ভর হচ্ছে স্মল এম, আর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব হচ্ছে আর। তো আর ভিটা হচ্ছে না এই উপগ্রহটির প্রদক্ষিণ বেগ হচ্ছে ভি, অর্থাৎ পৃথিবীকে উপগ্রহটি ভি বেগে আবর্তন করছে। তো এরপর আমরা কিছু স্মল এম কাটছে, এখানে আর আর কেটে যাচ্ছে, পাচ্ছি কি না ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর, জি এম বাই আর। সে এবার বা ভি সমান কি দাঁড়াবে, ভি সমান হচ্ছে জি এম বাই ক্যাপিটাল আর এর রুট ওভার। ঠিক আছে, তো এবার এই গ্রহটিকে উপগ্রহটির পৃথিবীকে আবর্তন করতে যে সময় লাগে সেটা কি দাঁড়াবে। আচ্ছা, সেটার আগে আমি দেখে নিই যে অভিকর্ষণ জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর এর স্কোয়ার। ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এক্ষেত্রে যদি আমি ক্যাপিটাল আর স্কোয়ারটাকে এদিকে গুণ করে দিই তাহলে কি হবে, জি ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল জি এম। তো জি এম সমান কি হচ্ছে স্মল জি আর স্কোয়ার বাই হচ্ছে আর, এটা হচ্ছে রুট ওভার দিয়ে দিলাম, ভি সমান হচ্ছে স্মল জি আর স্কোয়ার বাই স্মল আর। ঠিক আছে, এবার এই আবর্তন করতে প্রদক্ষিণ কাল টি সমান কি, টি সমান হচ্ছে 2 পাই আর বাই জি আর স্কোয়ার বাই হচ্ছে স্মল আর, জি আর স্কোয়ার বাই স্মল আর। এবার আমি যদি এটাকে উপরে তুলে দিই তাহলে কি হবে, 2 পাই স্মল আর ইন্টু স্মল আর বাই জি ক্যাপিটাল আর স্কোয়ার। এই আরটাকে যখন ভেতরে ইনপুট করবো, প্রবেশ করাবো, তখন কি হবে, আর রুট ওভারের ভেতরে প্রবেশ করলে কি হবে, আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার এবং আর গুণ করলে কি হবে, আর কিউব বাই জি ক্যাপিটাল আর এর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে টি, পর্যায়কাল বা আবর্তনকাল এটা। ঠিক আছে, তো এই রুট ওভারটাকে এদিকে নিয়ে এলে কি দাঁড়াবে, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু আর কিউব বাই জি আর স্কোয়ার। এবার আমি এখানে এই যে আর অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ বের করব এই সমীকরণ থেকে। কক্ষপথের ব্যাসার্ধ আর সমান এই আরটা বের করতে চাইলে কি হবে, এই জি ক্যাপিটাল আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসতে হবে, টি স্কোয়ার জি ক্যাপিটাল আর স্কোয়ার 4 পাই স্কোয়ারটা গুণ এদিকে এলে কি হবে, ভাগ হয়ে যাবে 4 পাই স্কোয়ার। এবং এখানে যে আর কিউব ছিল, আর কিউবটা যখন এদিকে আসবে তখন কি হবে, 1/3 1/3 হয়ে যাবে। এটাই হয়ে যাচ্ছে আমার স্মল আর, অর্থাৎ তোমার এই যে কেন্দ্র থেকে গ্রহটির যে টোটাল দূরত্ব, মোট দূরত্ব সেটা। অতএব ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা, এইজ ইকুয়াল টু স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। অর্থাৎ টোটাল দূরত্ব থেকে পৃথিবীর ব্যাসার্ধটা বাদ দিয়ে দিলেই তো আমি উচ্চতাটা পেয়ে যাবো, তাই না। তো স্মল আর এর মানটা এখানে বসিয়ে দাও, স্মল আর এর মান বসালে কি, টি স্কোয়ার জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মাইনাস হচ্ছে আর। এই উচ্চতার এটাই হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে গ্রহটির উচ্চতা। তো আমরা যদি মানগুলো সব বসাই, ক্ষেত্রে স্মল আর সমান হচ্ছে 36,000 কিমি, প্রায় এটা থাকে 35,950 কিমি, ক্যালকুলেশনে বেরোয় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 36,000 কিমি ধরে নেওয়া হয়। এক্ষেত্রে টি কত, আবর্তনকাল হচ্ছে 24 আওয়ার। এটা তোমার সেকেন্ডে বের করে এই যে টিটা এখানে বসানো হয়, এখানে কিন্তু 24 আওয়ার বসানো হয় না, 24 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করে নিয়ে বসানো হয়। আচ্ছা, তো এক্ষেত্রে এটা আর নয়, এটা হচ্ছে উচ্চতা এইচ।
আচ্ছা, আর বেগ ভি, ভি সমান এখানে দাঁড়ায় 3081 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড সমান হচ্ছে 3.08 কিমি পার সেকেন্ড। ঠিক আছে, তো যে এই যে বেগটা, এই বেগটা হচ্ছে তোমার মুক্তিবেগ এবং পৃথিবীর নিকটবর্তী উপগ্রহের বেগের থেকে অনেক কম। ঠিক আছে, তো এই ভূ সমলয় উপগ্রহ ছাড়াও এই ভূ সমলয় উপগ্রহ কী করে না, ভূ সমলয় উপগ্রহের সাহায্যে আমাদের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা খুব সম্ভব হবে বা সহজসাধ্য হয়। এছাড়া এই ভূ সমলয় উপগ্রহ মূলত আমাদের নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় তলে অবস্থিত হওয়ার কারণে এটি দুই মেরুতে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, আর এই জন্য কী করা হয়, সেই উপগ্রহ মেরু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা রাখার জন্য আমরা পোলার উপগ্রহ ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই ভূ সমলয় উপগ্রহ তাহলে কী হচ্ছে, প্রায় 36,000 কিমি উচ্চতা অবস্থান করছে, যার বেগ হচ্ছে 3.08 কিমি পার সেকেন্ড। এর একটা ব্যবহার হচ্ছে যে একটা উপগ্রহ, এটা ধরো পৃথিবীকে কী হচ্ছে, সে এইভাবে আবর্তন করছে। উপগ্রহ কী হচ্ছে, নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সে সময় নিচ্ছে কত না 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা সে একবার আবর্তন করছে। এবার আমি ধরো পৃথিবী থেকে কোনো কিছু সম্প্রচার করছি, সে কি করবে, মহাকাশে যাবে, তথ্যটা মহাকাশে যাবে আবার ফিরবে, তাকে প্রায় 72,000 কিমি পথ অতিক্রম করতে হয়। এমনি সাধারণ টেলিযোগাযোগ ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা নয়, বিভিন্ন টিভি বা রেডিও সম্প্রচার ব্যবস্থা, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে তথ্য প্রদান এবং গ্রহণ প্রায় একই সঙ্গে ঘটে, সেই সমস্ত ক্ষেত্রে একটু অসুবিধা হয়। কী অসুবিধা না, এই যাতায়াতের ক্ষেত্রে প্রায় 1/4 সেকেন্ড সময় নিয়ে নেয়। এই জন্য যদি টেলিযোগাযোগ ব্যবস্থায় ধরো অন্য কোনো জায়গায় একটা অন্য কোনো মহাদেশে খেলাটা আমাদের দেশে সম্প্রচার করা হচ্ছে, সেই জায়গায় যে খেলাটা হচ্ছে আমরা যখন দেখছি তার ঠিক প্রায় 1/4 সেকেন্ড পরে কিন্তু আমরা তথ্যটা পাচ্ছি বা খেলাটা দেখতে পাচ্ছি। আমাদের উপগ্রহের শক্তি, উপগ্রহের প্রদক্ষিণ বেগ, উপগ্রহের প্রদক্ষিণ কাল সমস্ত কিছু সম্পর্কে প্রায় আলোচনা করা হলো আজকের এই ক্লাসে। আমাদের এই ক্লাসের সঙ্গে সঙ্গে মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা প্রায় পুরোটাই কভার করে ফেললাম। পূর্বের যে ভিডিওগুলো যারা দেখেনি তারা পূর্বে আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটি দেখতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো।